ধন্যবাদ। আপনি বলছিলেন যে জারি মামলার কথা। জি। তাজুল ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি যে একটা অর্থঋণ মামলার রায় হলো, ডিক্রি হলো, এই রায় হওয়ার কতদিনের মধ্যে প্রথম, দ্বিতীয় বা তার পরবর্তী জারি মামলা দায়েরের বাধ্যবাধকতা রয়েছে? প্রথমত জারি মামলা দায়ের হবে 1 বছর। অর্থঋণ মামলার রায়ের 1 বছরের মধ্যে পরবর্তী জারি মামলা দায়ের করতে হবে। আপনি কি জানেন বলতে চাচ্ছিলেন? জি, অর্থঋণ মামলা যেদিন রায় হবে ওদিন থেকে পরবর্তী 1 বছরের মধ্যে, রায়ের মধ্যে একটা ডেট দেওয়া থাকে যে পরবর্তী 60 দিনের মধ্যে তাকে এই টাকা পরিশোধের জন্য। আচ্ছা। সেই 60 দিন বাদ দিয়ে পরবর্তী 1 বছরের মধ্যে তাকে জারি মামলা করতেই হবে। 1 বছর থেকে যদি একদিন বেশি হয়ে যায় তাহলে সেই জারি মামলা, এই যে মামলার রায় হলো, রায় কি বলা থাকে যে মর্টগেজকৃত প্রপার্টিটা ব্যাংক বিক্রয়ের উদ্যোগ নেবে কিনা? না, ব্যাংক বিক্রয়ের উদ্যোগ তো সে শুরুতেই নিতে পারে। 12-3 শুরুতে তো আগে বিক্রয় করতে না পারার কারণে মামলা দায়ের করলো। জি। তারপর মামলার রায় হলো, তারপর 1 বছরের মধ্যে আবার ডিক্রি জারি মামলা করতে হবে। এই 1 বছরের মধ্যে আসলে তাকে টাকাটা পরিশোধ করতে বলা হয় যে 60 দিনের মধ্যে, রায় থেকে 60 দিন বা কোর্ট একটা টাইম স্পেসিফাই করে দেয়, ওই স্পেসিফিক টাইমের মধ্যে টাকাটা তাকে পরিশোধ করতে হবে। এই সময়ের মধ্যে ওই যে মর্টগেজকৃত জমি বিক্রয়ের কোনো বিষয় নাই? না, সে যেভাবে পারুক টাকা পরিশোধ করবে। 1 বছরের মধ্যে না করলে ওই সময়ের মধ্যে তাকে আবার জারি মামলা করতে হবে। এই জারি মামলা বলতে আসলে কি বোঝাচ্ছে? জারি মামলা হচ্ছে যে এই যে আদালত যে রায়টা দিল, এই রায়টা এক্সিকিউট করার জন্য এক্সিকিউশন বা জারি মামলা ফাইল করতে হয়। এই জারি মামলা পরবর্তীতে আসলে আদালত কি কি পদক্ষেপ গ্রহণ করে? প্রথমেই আদালত এই মামলাটা নিলামের জন্য, জারি মামলা হওয়ার পরে ওনাদেরকে সমন দেওয়া হয় বা পত্রিকায় নোটিশ দেওয়া হয় যে আদালতে এসে তাদের কোনো বক্তব্য থাকলে সেটা দেওয়ার একটা সুযোগ দেওয়া হয়। সেটা সুযোগ, এর মধ্যে তাদের বক্তব্য যদি স্যাটিসফাইড না হয় তাহলে আদালত এটা আবার পুনরায় নিলামে দেয়, সম্পত্তিটা বিক্রি করে টাকা আদায়ের চেষ্টা করে। সেখানে নিলামে যদি বিক্রি না হয় তাহলে সেকশন 33-এর 5 অনুযায়ী একটা সার্টিফিকেট ইস্যু করে দেয়, যে ব্যাংকের অনুকূলে সার্টিফিকেট ইস্যু করে দেয়, ওই প্রপার্টিটা ব্যাংকের অনুকূলে দিয়ে দেয়। জি, এই প্রপার্টি সে ভোগ দখল করতে পারবে সেই সার্টিফিকেট, এবং ব্যাংকের নামে এটা পরবর্তী মিউটেশন, সেটার জন্য তাকে 33-এর 7-এ আবার একটা সার্টিফিকেট নিয়ে একদম মালিকানা হস্তান্তর আদালতের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। 33-এ একটা সার্টিফিকেট ইস্যু করা হয়। জি। পরবর্তীতে আদালতে আবেদনের প্রেক্ষিতে ব্যাংকের অনুকূলে সেটার পুরো মালিকানাটা হস্তান্তর করা হয়, তখন ব্যাংক এটা নিজের নামে মিউটেশন করে নিয়ে প্রতিষ্ঠানের নামে এটা হয়ে যায়। জি, এখানে একটু প্রক্রিয়া আছে যে আদালত দেয় যেটা, সেটাকে বলে বয়নামা। এইটা দেওয়ার পরে এটা নিয়ে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এটা আবার রেজিস্ট্রি দলিলের মতো রেজিস্ট্রি করতে হয়, এবং সেইটা দিয়ে তার নামে নামজারি খাজনা সবকিছু। পরবর্তীতে যে কোনো সময় ব্যাংক এটা বিক্রয় করে ওই দায় অ্যাডজাস্ট করতে পারে। এখানে যদি আমি তাজুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো, পরবর্তীতে এই প্রপার্টি বিক্রয় করে ব্যাংকের যে পাওনা গ্রাহকের কাছ থেকে আদায়ের পরেও আরো কিছু টাকা থেকে গেল, এই টাকাটা কি হবে? এটা অতিরিক্ত টাকা হলে যার সম্পত্তি বিক্রি করা হচ্ছে, মানে গ্রাহককে এটা ফেরত দিতে হবে, যেটা ডেটর যিনি তাকেই ফেরত দিতে হবে, বিবাদীকে দিতে হবে। টাকা পরিশোধ অন্তে যে টাকাটা থাকবে এক্সট্রা টাকা, সেটা যার সম্পত্তি বিক্রি হচ্ছে বিবাদীকেই ফেরত দিতে হবে। আপনি যদি কিছু একটু অ্যাড করতেন। জি, এখন বিবাদীর পাশাপাশি যদি এই সম্পত্তির উপরে আরো কারো দায় থাকে বা অন্য কোনো ব্যাংকে মর্গেজ দেয়া থাকে, তখন সে এটা ক্লেম করতে পারে, যদি সে ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত জানায়। জি, সে প্রপার নিয়ম কানুন মেনে তাদেরকে দিতে হবে, এরকম দেখা যায় না। আদারওয়াইজ সেই গ্রাহককে টাকা, অনেক সময় তারা এসে এই মামলায় পক্ষভুক্ত হয়। আচ্ছা আচ্ছা।